ভাই অনেকে ইউনুসকে চাচ্ছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব, উচিত এবং বাঞ্ছনীয়, আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই, কিছুটা কাটাতে যেতে চাই। কোন ম্যাজিক সংস্কার নাই। আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে। আপনি বলেন, এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল, যে স্টুডেন্টরা করেছিল, তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে? তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে? সেটা তো আমরা দেখছি, প্রতিনিয়ত শুনছি। কি পাচ্ছি আমরা? কিছুই পাচ্ছি না। কাজে এই ঘটনাগুলি হলো, জানেন, এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই, কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি, আমরা যে আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে? আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মণ্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই, এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছে। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন, ওনারাও তো আইন মন্ত্রণালয়ের অফার করা হয়েছিল, উনি নেন নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই। ভালো কথা। আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে, এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে। চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই, উনাকে কেন চাই? হাসিনার সময় এরকম হুজুগ ছিল, 2043 পর্যন্ত হাসিনাকে চাই। বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল, ওনাকে আজীবন চাই। এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ। আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে। এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন, ওনার কিছু মুরিদ আছে এই দেশে, তারা এখানে মিলে। কামাল ভাই, আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই, উনাদের এই ভুল ধরতে শুরু করছেন। আমি কেন বলবো? আপনিও তো উনাদের সুযোগ দেন নাই। ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, উনি তত কম বিতর্কিত হবেন। আমি একটা কথা বলে শেষ করি। হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন, ইউনূস সাহেবকে বেইজ্জতি করার চেষ্টা করছেন। 15 বছর প্রচেষ্টার পর উনি ইউনূস সাহেবকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই দেশের মানুষের কাছে ইউনূস সাহেব তার এই যদি সে 15 মাস ক্ষমতা থাকতে পারে, 15 মাসে তার 2 গুণ না 3 গুণ বেইজ্জতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন। আপনাকে ধন্যবাদ কামাল ভাই। ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে? কবে হবে এটা বলা কঠিন, এটা বলা অসম্ভব। কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন, অথবা সরকারের যারা সুবিধাভোগী আছেন তারা আরো অনেক কিছু বলেন, তারা অনেক ইউটোপিয়ান নানা রকম থিওরি দেন। এটা একটা বিষয়। কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব। কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন। একটা জিনিস কি, আপনি একটা কথা ভেবে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকাল ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার, যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন। এরকম এর আগে কোনো সরকার পায় নাই। এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই। উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে। এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে, অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে, ওনাদের যারা চামচামি করেন, তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছে। কেউ বলছেন যে 3 বছর, কেউ বলছেন যে না 29 সাল পর্যন্ত, কেউ বলছেন 5 বছর। আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমুটেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট না দেয় তাহলে কি হবে? চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজে যদি
কাল আমি বললাম যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে, কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে, যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, কিন্তু ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পাইলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি। তবে আমি এটুকু মনে করি, যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই। পারবে না। আমি কামাল ভাইয়ের সাথে আমি একমত যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বরেতে ইলেকশন দিতে হবে। এবং ডক্টর ইউনূসও আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন। বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না। পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই। এবার কামাল ভাই, আপনি যদি একটু সংক্ষেপ হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই, যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদ যাত্রা, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? সরি, প্রশ্নটা লম্বা হয়ে গেল, আমি আর কথা বলছি না। এখানে একটা কথা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না, কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি? মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার। সেটাই হলো ডক্টর ইউনূসের সরকার। এই কথাটা তো মাথায় রাখতে হবে। কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না। এবং অন্তর্বর্তী সরকার, আপনি যেগুলো আমরা সাফল্য বললাম, আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না। রমজানের শাকসবজির দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। চালের দাম কি কম ছিল? তেলের দাম কি কম ছিল? ছিল না। এখন আপনি বলবেন যে কামাল ভাই, গত রমজানে সবকিছুর দামই বেশি ছিল, চালের দামও বেশি ছিল, শাকসবজির দামও বেশি ছিল। এবার শাকসবজির দাম কম, এটা আমাদের জন্য একটা রিলিফ না? রিলিফ, অবশ্যই রিলিফ, আমি অস্বীকার করছি না। রমজান তো শেষ, এখন কি হচ্ছে শুনেন। আমার কাছে ওই দিন এক ভদ্রলোক 3টা রিসিপ্ট পাঠাইছে, 3টা রিসিপ্ট। একটা রিসিপ্ট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে, মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান, সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের 3 তারিখে 25 কেজি চাউলের 1 বস্তা চাউল কিনছে 1740 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে সেই একই চাল, একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা দিয়া। সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল, 25 কেজি চাল, উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা দিয়া। কথাটা খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে চাউলের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে, কিন্তু একই দোকানে একই জায়গায়। কাজে এটা রিয়েলিটি। আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল 1,14 টাকা। তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে, চাউলের দাম কম আছে, দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, বলতে পারেন ভাই। অনেক কথাই আগেও শুনেছি, এখনো শুনতে পারি, সেগুলি এক জিনিস। বিষয়টা কি হয়েছে আমি বলি,
ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিআর পার্সন। উনি জানেন যে কিভাবে পিআর এর কাজগুলি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড ওয়েতে, খুবই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না। বাজার করে বাবা, রান্না করে মা, ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয়। এটা মাথায় রাখতে হবে ভাই। এটাই বাংলাদেশে এখন হচ্ছে। কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে গিয়ে তার কি হয়েছে। আমি কিন্তু বাজার করি না কামাল ভাই, আমি গত পরশুদিন বলি আপনাকে, গত পরশুদিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম 80 টাকার কম। আমি পাই নাই ভাই, আমি নিজে কিনেছি। আমি কিন্তু আরেকজনের কাছে শুনে বলতেছি না। না কিন্তু কামাল ভাই, মাত্র টমেটো পেয়েছিলাম 50 টাকা কেজি, কিন্তু কামাল ভাই টমেটো ছাড়া আর প্রত্যেকটা জিনিসের দাম 80 টাকা কেজি। কিভাবে কমলো ভাই? কিন্তু কামাল ভাই বলেন কিভাবে কমলো? না না ঠিক আছে, কিন্তু কামাল ভাই আমি আপনি দুজনই আপনি আমার থেকে অনেকখানি বড়, কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি। তো এই আওয়ামী লীগ সরকার, তার আগে যখন বিএনপি সরকার ছিল, তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে, সেটা ছাত্রদের হোক, যুবদের হোক, এটা হোক, তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে। আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না, তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আছি। এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন, সেটা দেখাচ্ছে না। সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই। তো এইটা তাদের জন্য একটা স্বস্তির। এইটা আমরা কেমনে বুঝবো? আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না, আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না। ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই। ঢাকার রাস্তাতেও এই ফুটপাতের বাদামওয়ালাকেও কিন্তু প্রতিদিন 100 টাকা করে চাঁদা দিতে হতো আগে, যে নাকি চীনা বাদাম বিক্রি করে। ওইটা এখন নাই, আমি নিজে চেক করে দেখেছি, ওগুলি নাই। এটা হলো একটা পজিটিভ দিক। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করব না। হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল। তাদের দৌরাত্ম্য, তাদের দাপট, তাদের অনিয়ম, দুর্নীতি, এটার সঙ্গে আমি কোনো সরকারকে তুলনা করব না। সেটা এক জিনিস। ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি, এটাই যে আমাদের প্রাপ্তি, এটাই যে আমাদের প্রত্যাশা, তা কিন্তু নয়। আমরা একটা নিয়মতান্ত্রিক সরকার চাই। কেন চাই সেটা আমি বলি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না। আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর 41,000 উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন, ভাই কোনো লাভ হবে না। উনি মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন, টুকটাক ইংরেজি বলবেন, হয়ে গেল। স্মার্টলি হাঁটবেন, হয়ে গেল। বিনিয়োগ আসবে না ভাই। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কিসের উপর ভরসা করে করবে না। কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে। কথা বলছি, ডক্টর ইউনূস যদি ভালো হয়, উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না, অসুবিধা কি আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তারও তো একটা প্রমাণ হওয়া দরকার আছে। আপনি তো গাইড জন্য বলতেছেন জুলাই অভ্যুত্থান, আপনি গাইড জন্য বলতেছেন। কে নিয়োগ করছে? ডক্টর ইউনূস নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা। ছাত্ররা কই? ছাত্ররা মিটিং রাখলে তো 100 লোক হয় না। তাহলে ওটা নিয়োগ করতে হয়, শুয়ে পড়ছে। তিনি কুয়ে তো লাভ নেই ভাই। সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয়, ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে, এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরো গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না। এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে
যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপি এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচন নিয়ে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এইটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক। এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায়। নাম বলি, তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়, চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ভোটের মাধ্যমে আসুক না, আমার তো না নাই, না ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুন না আমাকে। দুই মাত্র উপায়, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ ভাই গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা, সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো এই ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়? কামাল ভাই, পৃথিবীর কে করে, কোথায় করে? জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কিনা, নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না, আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে? আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট, আমি আমার অবস্থাটা বলি, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, আমি সবসময় নির্বাচনের পক্ষে, যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক। কিন্তু আমার প্রশ্নটা এটা, আমি আপনাকে একটা কথা বলি, যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে, সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা, একটা প্রশ্ন আছে। যে সংস্কার রিপোর্টগুলি হয়েছে, এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারপরেও আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, যেহেতু আমাদের স্যার আছেন, আপনার স্যার তো আমারও স্যার, যেহেতু আমাদের স্যার আছেন, আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন। আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে, পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম। তাতেই কি, সেটাই কি
আপনার রক্ষা কবচ হয়ে গেল স্বৈরাচার না আসার? আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা? সংবিধান কোনটা? কোরআন শরীফ। রাইট। যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য দেয়ালা বাদ দেন। আপনি যেভাবে কোরআনকে ফলো করেন, আমি কি সেভাবে কোরআনকে ফলো করি? প্রত্যেকটা মুসলমানকে, ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন, সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন? বই তো একটা, আল্লাহর বই একটাই তো ভাই। কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে, ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট। রাইট। আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না, সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট। আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি তো। আচ্ছা বলেন, এই যে এত সমালোচনা করি, তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন? লেখা আছে? নাই তো। শেখ হাসিনা তো এখানে শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল, এই দেশে ছিল নাকি? ছিল তো। উনি কি সংবিধান মেনেছিলেন? না। কিন্তু কামাল ভাই, আপনাদের, আচ্ছা আপনি শেষ করেন, তার বলি। আমি বলি আপনাকে, কোশ্চেনটা হলো কি, আপনি যদি ক্ষমতাবান না হন, যেমন ৭২-এর সংবিধান তুলনামূলকভাবে আমরা অনেকে ভালো বলি, সেই সংবিধান কি শেখ মুজিবের মুখের উপর কেউ কোনো কথা বলতে পারতো? জিয়াউর রহমানের আমলে তার উপরে কেউ কোনো কথা বলতে পারতো? এইটা হলো ডিপেন্ড করে। আবার শাহাবুদ্দিন আহমেদ, উনি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ওই সময় কোনো ওরকম কোনো ক্ষমতাও ছিল, তাও তো অনেক কিছু করছে। বিষয়টা হলো ব্যক্তি, বিষয়টা হলো মানসিকতা, এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে, যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই, আরেকদিকে থাকে ভয়। ভয়টাও থাকতে হয়। কিন্তু আমি মনে করি ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার করা উচিত হবে না, করলে আমি ধরা খাইতে পারি, এইভাবে আমাকে অবাপতন হইতে পারে। এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা। আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা। আপনি যেটা বলতেছেন, আমার মনে হয় কামাল ভাই আমিও সেই জায়গায় আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা, একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে। এই যে একটা ভয়, এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কিনা, যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দিবে? যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই ৮৫টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা কি